হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পর্বে আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যে টপিক থেকে কিন্তু এই টপিক থেকে কিন্তু সিটেটে অনেকবার প্রশ্ন আসেছে এবং তোমরা যদি ত্রিপুরা টেট দেখো সেখানে কিন্তু প্রশ্ন এসেছে। এছাড়াও কিন্তু আমাদের যে সামনে ওয়েস্ট বেঙ্গল টেট 2024-এ হতে চলেছে, এই টপিক থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব একদম ডিটেলসে আলোচনা করব এবং উইথ এমসিকিউ। তোমরা প্রত্যেকেই জানো যে আমি এমসিকিউ এর সঙ্গে সঙ্গে কিন্তু থিওরিও পড়াই, যাতে প্রত্যেকটা কনসেপ্টের সঙ্গে সঙ্গে প্রশ্নের ধরন বা প্রশ্নের ধাঁচও আমরা কিন্তু বুঝতে পারি। তা আজকের টপিকটা থাকছে আমাদের ধ্বনি পরিবর্তন। আজকে আমাদের পার্ট 1, অর্থাৎ দুটো পার্টে আমরা এই টপিকটাকে ক্লিয়ার করব, ঠিক আছে, দুটো পার্টে। তো আজকে থাকছে কি আমাদের পার্ট 1 থাকছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পার্ট 1, আর টপিকের নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন। ওকে, তো আজকে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি স্বরভক্তি, স্বরসঙ্গীতি, অপনিহিতি, ধ্বনি বিপর্যয়, এছাড়াও আরো অনেক কিছু। ওকে, তো তোমরা যারা অবশ্যই নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ক্লাসগুলো দেখার জন্য। আর চ্যানেলের পাশে দেখবে একটা তোমাদের বেল আইকন রয়েছে, অবশ্যই ওটা ক্লিক করো, তাহলে রেগুলার যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা ক্লাসে সরাসরি চলে আসি। প্রত্যেকে লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, চলো তাহলে প্রথমে আমরা যেটা পড়বো ধ্বনি পরিবর্তন। দেখো, বেশি কিছু আমরা কিন্তু পড়বো না, বেশি কিছু জানারও প্রয়োজন নেই, কারণ আমাদের পরীক্ষায় যেগুলো থেকে প্রশ্ন আসবে এবং যেভাবে প্রশ্ন আসবে আমরা সেইভাবে করব। কারণ আমরা এখানে বাংলা থেকেও অনার্স করতে আসিনি বা বাংলা থেকেও মাস্টার্স করতে আসিনি, তাই না? আমরা এসেছি টেট কোয়ালিফাই করতে, বাংলাতে একটা ভালো নাম্বার পেয়ে টেট কোয়ালিফাই করতে, আমরা সেইটুকুই করব। তাহলে আমাদের ধ্বনি পরিবর্তন কাকে বলে, জাস্ট একটু দুই এক লাইন আমি বলে দিই। ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝায়? যেমন আমি দেখো কথা বলছি, তাই তো, যেমন দেখো আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো আঞ্চলিকতা হতে পারে। দেখো মালদার মানুষের কথার একরকম, তারপর উত্তর দিনাজপুরে যদি চলে যাও, কুচবিহারে যদি চলে যাও, সেখানকার মানুষের কথা কিন্তু অন্যরকম, তাই না? তাহলে একটা যেমন দেখো, আমি কেউ কেউ বলে জিলাপি খাবো, আমি জিলাপি খাবো, এই কথাটা দেখো, কেউ কেউ বলে আমি জিলাপি খাবো, আবার কেউ কেউ বলে যে জিলিপি খাবো। ভালো করে দেখো, কেউ কেউ বলে কি জিলাপি, কি বলে, কেউ কেউ বলে জিলাপি, আবার কেউ কেউ বলে কি জিলিপি, ঠিক আছে? কেউ কেউ বলে জিলাপি, আবার কেউ কেউ বলে জিলিপি। তাহলে এইগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তন, অর্থাৎ কোনো একটা ধ্বনির, ঠিক আছে, বা কোনো একটা ধ্বনির যে পরিবর্তন ঘটছে সেটাকে আমরা কি বলবো, ধ্বনি পরিবর্তন। সংজ্ঞা জানার প্রয়োজন নেই, বিভিন্ন কারণে ধ্বনি পরিবর্তন হতে পারে, আঞ্চলিকতার কারণে হতে পারে, বা আমাদের বাকযন্ত্রের ত্রুটির কারণে হতে পারে, ঠিক আছে? আবার উচ্চারণের ক্লেশ বা উচ্চারণের সুবিধার জন্য আমাদের ধ্বনি পরিবর্তন হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তন হতে পারে। তাহলে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়ম রয়েছে বা বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ভালো করে দেখবো, আমরা একদম সহজে ট্রিক্সের মাধ্যমে যেটুক বলবো সেটুকুই মনে রাখবে, দেখবে পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি স্বরভক্তি, বা যেটা কি বলবো আমরা বিপ্রকর্ষ। স্বরভক্তি মানে বোঝো, স্বর মানে কি স্বর, স্বর মানে স্বর, আর ভক্তি মানে কি বিভক্ত, ভক্তি মানে কি বিভক্ত, মানে বিভক্ত মানে আলাদা হয়ে যাওয়া। কি বললাম? বিভক্ত মানে কি আলাদা। বিভক্তি কথার অর্থ কি? বিভক্তি কথার অর্থ হচ্ছে আলাদা হয়ে যাওয়া। তাহলে স্বরভক্তি মানেটা কি? স্বরভক্তি মানে হচ্ছে স্বরের আলাদা হয়ে যাওয়া, বোঝা গেল? অর্থাৎ কোনো যুক্ত বর্ণ, কি বললাম, যখন কোনো যুক্ত বর্ণ বিশ্লেষণ করব বা যুক্ত বর্ণকে ভেঙে ফেলবো, সেটাকে আমরা কি বলবো, স্বরভক্তি। জিনিসটা বুঝতে পেরেছো? স্বরভক্তি মানে কি? ভক্তি কথার অর্থ হচ্ছে আলাদা করা, অর্থাৎ স্বরকে আলাদা করে দেওয়া, অর্থাৎ যুক্ত স্বরকে বা যুক্ত বর্ণগুলোকে আলাদা করে দেওয়া, এটাই হচ্ছে স্বরভক্তি। আর বিপ্রকর্ষ মানেটা কি? বিপ্রকর্ষ মানে হচ্ছে দূরে, কি বললাম, বিপ্রকর্ষ মানে হচ্ছে দূরে অবস্থিত, বোঝা গেল? তাহলে বিপ্রকর্ষ মানে কি? বিপ্রকর্ষ কথার অর্থ হচ্ছে দূরে অবস্থিত।
কেন দূরে অবস্থিত এটাও আমরা কিন্তু এবার বুঝে নেব, একদম কনসেপ্ট ভাবে, কনসেপ্ট ক্লিয়ার করে বুঝবো, একদম তাড়াহুড়ো নয়, যেটুক বলবো সেটুক ভালো করে পড়বে, তাহলেই দেখবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে যে এখানে বর্ণটা রয়েছে দেখো কর্ম, ভালো করে দেখবে প্রত্যেকটা জিনিস। দেখো এখানে কি রয়েছে, এটা মেন শব্দ। এবার দেখো একটা জিনিস, এটাকে কি বলা হয়, গেটার দেন বলা হয়, এটাকে কি বলা হয়, গেটার দেন। তাহলে গেটার দেনের বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে কি, মূল শব্দ, এটাকে কি বলা হয়, মূল শব্দ। বোঝা গেল? আর এই গেটার দিনের এই দিকে যে তীর চিহ্নটা আছে এখানে, এটাকে কি বলা হয়, পরিবর্তিত শব্দ। কি বলা হয়, পরিবর্তিত শব্দ। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে মূল শব্দ আর এখানে হচ্ছে কি আমাদের পরিবর্তিত শব্দ। তাহলে এবার জিনিসটা বোঝো, এখানে প্রথমে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো কর্ম, কি বানানটা দেখো, ক ময়রেফ, কর্ম, তাই তো। এবার এইটা দেখো, এটা দেখো যুক্ত আছে, কি আছে, ময়রেফ, তাই না, ময়রেফ আছে। এই ময়রেফকে আমরা কিভাবে ভাঙে লিখি বলো, লিখবো কি, এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি কিভাবে লিখি, কর্মকে যদি বর্ণ বিশ্লেষণ করি আমরা লিখি কি, ক যোগ অ, তাই তো, যোগ কি যে র যোগ ম যোগ অ, তাই তো, আমরা এইভাবে লিখি। কর্মকে যদি বর্ণ বিশ্লেষণ করি আমরা কিভাবে লিখবো, আমরা সেম এইভাবে লিখবো, ক অ র ম অ, কর্ম। এবার দেখো ভালো করে, তাহলে এটাকে যখন আমরা স্বরভক্তি করব তখন আমরা কি করব, ক র ম, কর্ম। এই যে রেফ, এই ময়ের ওপরে যে রেফ, এই রেফটাকে আমি ভেঙে দিলাম, কারণ দেখো, কারণ আমি তো এটা বর্ণ বিশ্লেষণ করছি না, তাই এখানে যে আমার স্বরবর্ণগুলো রয়েছে দেখো, এই যে এই স্বরবর্ণটা আমি মুছে দিলাম, ঠিক আছে, আর এই স্বরবর্ণটা মুছে দিলাম, তাহলে কি হয়ে গেল দেখো, এখানে আমি পেয়ে গেলাম কি, ক র ম। এই যে ভেঙে ভেঙে আমি লিখছি এটাকে কি বলা হয়, স্বরভক্তি, বা যেটা কি বলা হয়, বিপ্রকর্ষ। তাহলে স্বরভক্তি বা বিপ্রকর্ষের মূল লক্ষ্য কি, এর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের ত্রুটি দূর করার জন্য, বা উচ্চারণের ঘাটতি দূর করার জন্য, বা উচ্চারণের ক্লান্তি দূর করার জন্য এটাকে বলা হয় কি, স্বরভক্তি করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকটা উদাহরণ দেখো, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে জিনিসটা বোঝো, এখানে কি বলছে, মুগ্ধ, এই বানানটা দেখো, বানানটা কি আছে, ময়হস্যু গয়ে ধয়, তাই তো, মুগ্ধ। এই বানানটা আমরা কিভাবে লিখবো, ময়হস্যু গ যোগ ধ, মুগ্ধ। দেখো ময়স্যু গ ধ, মুগ্ধ। আবার দেখো ক্লিফ, এখানে কি হচ্ছে, কয়ে লয়ে হস্যি প, ক্লিফ। এটাকে যদি ভাঙি কি পাবো, কয়ে হস্যি লয়ে হস্যি প, ক্লিফ। বুঝতে পেরেছো? কারণ কয়ে লয়ে হস্যি মানে কি, কয়ের ওপরে হস্যি আছে, লয়ের ওপরে হস্যি আছে, তাই এটাকে আমরা কি বলবো, ক্লিপ। জিনিসটা বোঝা গেছে সবার? তাহলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলতে বোঝাচ্ছে যখন কোনো যুক্ত বর্ণ থাকবে সেটা যখন আমরা আলাদা আলাদা করে লিখবো সেটাকে আমরা কি বলবো, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ক্লিয়ার সবার? কারো বুঝতে কোনো জায়গায় প্রবলেম? ওকে, চলো, সবার ক্লিয়ার হয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো, 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আমরা যেটা পড়বো সেকেন্ড যেটা আমরা পড়বো সেটাকে আমরা কি বলবো, স্বর সঙ্গতি। দেখো স্বরের সঙ্গতি,
এই জিনিসটা বোঝো। এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। স্বর মানে কি? আমরা জানি স্বরধ্বনি, তাই তো? আমাদের যে স্বর সেটা রয়েছে স্বর। আর সঙ্গতি মানে কি? সঙ্গতি মানে সমতা। আমরা বললে সঙ্গতি মেনে মানে সবার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে হবে। সঙ্গতি কথার অর্থ কি? সমতা, অর্থাৎ স্বরের সমতা। বুঝতে পেরেছো কি বলছি? দেখো, পূর্ব স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনি, ভালো করে জিনিসটা বুঝবে। আমি সংজ্ঞা পরীক্ষা আসবে না, বোঝা গেল? সংজ্ঞা পরীক্ষা আসবে না, শুধু জাস্ট আমি যেটুকু বলবো সেটুকু মাথায় রাখবে। বলছি দেখো, পূর্ব স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনি এবং পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির যে লক্ষণীয় পরিবর্তন হয়, বাংলায় উচ্চারণগত এই বিশিষ্ট রীতিকে কি বলা হয়? স্বর সঙ্গতি। বোঝা গেল? তাহলে পূর্ব স্বরের জন্য পরবর্তী স্বরের পরিবর্তন, আবার পরবর্তী স্বরের জন্য পূর্ব স্বরের পরিবর্তন, এটাকে কি বলছে? স্বর সঙ্গতি। আবার জিনিসটা বোঝো, বলছে পূর্ব স্বরের জন্য দেখো, আমি জিনিসটা ভালো করে বুঝি। দেখো, এই জিনিসটা ভালো করে বোঝো। ধরো এখানে একটা ছেলে আছে, ঠিক আছে? এ একটা ছেলে, ওকে? আবার এ একটা ছেলে। ভালো করে জিনিসটা বোঝো। এবার কি এদের মধ্যে কি রয়েছে? এদের মধ্যে কি রয়েছে? বন্ধুত্ব আছে, এদের মধ্যে বন্ধুত্ব আছে। তো এ হচ্ছে মেয়ে, এ হচ্ছে কি ফিমেল, আর এ হচ্ছে মেল, ঠিক আছে? তো কি হলো, হয় এর কিছু খারাপ ব্যবহার থাকবে। দেখো, ফিমেল যে পার্সন তার কিছু খারাপ ব্যবহার থাকবে, মেল যে পার্সন তারও কিছু খারাপ ব্যবহার থাকবে। এবার কি হলো, ওই মেল মানে মেলের পছন্দ অনুযায়ী, মানে ছেলেটার পছন্দ অনুযায়ী যখন মেয়েটা কাজ করবে, মানে এটা হচ্ছে পূর্ববর্তী, এটা হচ্ছে কি পূর্ব, আর এটা হচ্ছে পরে আছে বলে এটা পরবর্তী, ঠিক আছে? মানে পূর্ববর্তী মেয়েটার জন্য ছেলেটা নিজেকে পরিবর্তন করলো, তার মানে পূর্ববর্তী ধ্বনির জন্য পরবর্তী ধ্বনি পরিবর্তন হলো। কি বললাম? যখন মেয়েটার জন্য ছেলেটা নিজের ব্যবহারটাকে পরিবর্তন করলো, তার মানেটা কি? পূর্ববর্তী ধ্বনির জন্য পরবর্তী ধ্বনির পরিবর্তন। আবার কি বলছে, মানে ছেলেটার জন্য মেয়েটি তার ব্যবহার পরিবর্তন করলো, মানে ছেলেটির জন্য মেয়েটি তার ব্যবহারকে পরিবর্তন করলো। তার মানে কি? পরবর্তী ধ্বনির জন্য পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন। এটা হচ্ছে কি যখন আমরা করব সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্বর সঙ্গতি। ক্লিয়ার সবার? এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, কারের পরিবর্তন হবে। কার মানে কি? আমরা বাংলা ভাষায় জানি যে স্বরবর্ণে অনেকগুলো কার আছে, যেমন হচ্ছে কি আকার, তারপরে কি ওকার, তাই তো? তারপরে কি হস্যকার, তারপরে কি দীর্ঘকার, তারপরে কি আছে হস্যাইকার, আছে তো এগুলো। অর্থাৎ কারের যখন আমরা পরিবর্তন করব তখন আমরা তাকে কি বলবো? স্বর সঙ্গতি। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, যেমনটা পরীক্ষা আসবে তেমনটাই করো, বেশি কিছু জানতে গেলে বুঝতে গেলে গুলিয়ে ফেলবে, ঠিক আছে? কারণ আমি আর আগেই বলেছি, বেশি কিছু পড়াতে গেলে তোমরা তো কোনো গ্র্যাজুয়েশন করতে আসুন, যে ইন ডিটেলস তোমাকে জানতে হবে। তাহলে কি বললাম, যে যখন কারের পরিবর্তন হবে, আকার, হস্যকার, দীর্ঘকার, হস্যকার, ওকার, একার, এই কারের যখন পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলবো? স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কয় প্রকার? স্বরসঙ্গতি হচ্ছে আমাদের 3 প্রকার। কয় প্রকার বললাম? 3 প্রকার। একটা হচ্ছে কি আদি স্বরসঙ্গতি, 2 নাম্বার মধ্য স্বরসঙ্গতি, আর একটা হচ্ছে কি অন্ত স্বরসঙ্গতি। আদি মানে কি? প্রথমে। মধ্য মানে কি? মিডিলে। আন্ত মানে কি? শেষে। যখন কারের পরিবর্তন হবে সেগুলোকে আমরা বলবো স্বরসঙ্গতি। দেখো উদাহরণগুলো। প্রথম উদাহরণ কি বলছে দেখো ভালো করে। তাহলে প্রথম উদাহরণ যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাবো মিলা। কি লেখা আছে? শব্দটা আছে মিলা। কিন্তু উচ্চারণের জন্য আমরা দেখো এই উচ্চারণটা কি করলাম? মেলা। দেখো মিলা মেলা দুটোই এক। এখানে কি ছিল? এখানে ছিল হস্যিকার, হয়ে গেল কি একার। দেখো একার হয়ে গেল, মানে শুধুমাত্র কারের পরিবর্তন হয়েছে। তাহলে মিলা, তাহলে এটা আদি কেন? কারণ দেখো কোনো একটা শব্দের প্রথমেই ময় হস্যি আর ময় একার, মানে প্রথমেই পরিবর্তন হয়ে গেল। আবার দেখো দেশি, দেশি থেকে দিশি, একারটা দেখো, এই যে একার, এই যে একারটা, এই যে একারটা কি হয়ে গেল? একারটা
হস্যিকারে পরিবর্তন হয়ে গেল। বুঝতে পেরেছো? আবার দেখো দেই, দেই থেকে হয়ে গেল কি দি। এই একারটা কিসে পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে দয়হস্যিতে। কিসে পরিবর্তন হয়েছে? দয়হস্যিতে পরিবর্তন হয়েছে। বোঝা গেল জিনিসটা? আবার দেখো সোনা, এই হস্যটা কিসে পরিবর্তন হয়েছে? তাহলে শয়কার হয়েছে। কিসে পরিবর্তন হচ্ছে? তালবে শয় ওকারে পরিবর্তন হয়েছে। সোনা থেকে হয়েছে সোনা। ওকে, ক্লিয়ার? এইগুলোকে আমরা কি বলবো? আদি স্বর সঙ্গতি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? আদি স্বর সঙ্গতি। অর্থাৎ আমাদের স্বরের প্রথমেই পরিবর্তন হচ্ছে বলে এইগুলোকে আমরা কি বলবো? আদি স্বর সঙ্গতি। ইজ ইট ক্লিয়ার সবার? দেখো তোমরা হয়তো ভাবছো যে কেন আমরা এইভাবে করলাম, তাই তো? এর কি লজিক থাকে? লজিকটা একটু পড়ি, তাহলে আমাদের বুঝতে কিন্তু অনেকটা ভালো লাগবে, তাই তো? দেখো এই যে দেখো এখানে যে শব্দটা আছে, এখানে গেছে মিলা আছে তো, আর মিলা থেকে কি হয়ে গেল? হয়ে গেল আমাদের মেলা। কেন হলো? আমরা কেন বলবো মিলাকে, কেন মেলা বলবো? এর তো কোনো লজিক থাকবে, তাই না? আমরা লজিকটা দেখো, তাহলে কি ছিল? ময়হর্ষি লয়কার মিলা হয়ে গেল কি মেলা। আমি দেখো এবার যদি আমরা এই জায়গাটা ভালো করে দেখি, ধরো আমি লিখলাম কি মিলা, ময়হর্ষি লয়াকার মিলা। আমরা যদি দেখি কি ছিল? ময়হর্ষি লয়াকার মিলা, তাই তো? মিলা থেকে হয়ে গেল কি মেলা। দেখো ভালো করে দেখবে, ঠিক আছে? কেন করলাম এবার ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে? হস্যইকার আছে। দেখো হস্যইকার, আর এখানে কি আছে? লয় আকার, আকার আছে। দেখো তাহলে হস্যইকার থেকে আকার, এই যে হস্যইকার আর এই আকার আসতে কত দূর, মানে ডিস্টেন্স দেখো। দেখো ডিস্টেন্সটা ভাবো, প্রথমে হস্যইকার উচ্চারণ করতে হচ্ছে, তারপরে আকার উচ্চারণ করতে হচ্ছে। কারণ দেখো হস্যইকার প্রথমে, তারপরে আকার, অনেকটা গ্যাপ না? দেখো উচ্চারণ করতে অনেক সময় লেগে যাচ্ছে, কিন্তু কিন্তু এখানে দেখো একার আছে, এই যে একার, এই একার, তারপর হচ্ছে কি আকার। দেখো এটা ডিস্টেন্স কত? এবার বলো, তোমাকে বলা হলো যে এখানে তুমি আছো, এখানে আছো, বলো তোমাকে যদি কোথায়, ধরো তুমি এই জায়গাটায় আছো, ধরো তুমি এই জায়গাটাতে আছো, এই জায়গাটাতে তুমি আছো, তোমাকে বলা হলো এই জায়গাটাতে একটা পেট্রোল পাম্প আছে, আর এখানে একটা পেট্রোল পাম্প আছে, তোমাকে বলা হলো গাড়িতে তেল ভরে আনতে, তুমি কোথায় যাবে? হস্যইকারে যাবে না একারে যাবে? অবভিয়াসলি তুমি একারে যাবে, কারণ একারটা কাছে। ঠিক তেমনি আমরা বাংলা ভাষা যখন উচ্চারণ করি, যেটা আমাদের কাছে থাকে সেটা কিন্তু আমরা উচ্চারণ করি। তাই দূরেরটাকে আমরা চেঞ্জ করলাম, মিলা থেকে কি হয়ে গেল আমাদের মেলা। এবার বুঝতে পেরেছো? দেখো তারপরে উদাহরণটা ভালো করে দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আর একটা উদাহরণ দিই তোমাদের, দেখো প্রত্যেকটা জিনিসের লজিক আছে, এমনি এমনি তো সবকিছু হয় না, তাই না? তাহলে এবার এই জিনিসটা দেখো, এই যে বর্ণটা আছে কি দেশি, দেশি থেকে কি হচ্ছে দিশি। দেখো একটা বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো এখানে কি ছিল? দেশি, দেশি, তাই তো? দেশি থেকে হলো কি দিশি। ভালো করে দেখো, তাহলে এখানে কি আছে? প্রথমে আছে একার, ভালো করে দেখো একার, তারপরে কি আছে? হস্যইকার। এখানে কি হচ্ছে? হস্যইকার, হস্যইকার। দেখো প্রথমে ছিল একার, একার থেকে এখানে, এখানে যেতে হচ্ছে। আর দ্বিতীয়টাতে কি? এখান থেকে এখানে। ধরো তোমার বাড়ি হচ্ছে এখানে, ঠিক আছে? তোমার বাড়ির এখানে একটা পেট্রোল পাম্প আছে, তুমি এখানে তেল ভরতে আসবে, না এইখানে একটা পেট্রোল পাম্প আছে, কোনটা আসবে? অবশ্যই তোমার নিজের বাড়িতে যেটা আছে সেটাই তেল ভরবে। কারণ দেখো এই দেশিটা এইটা, এটার গ্যাপ এটা থেকে এটা, আর এটার হস্যইকার হস্যইকার একই মিলে যাচ্ছে, তাই এটা, তাই দেশি থেকে হয়ে গেল কি দেশি। কখনো কিন্তু দিশি থেকে দেশি হবে না, ভালো করে দেখো। তাহলে দিশি যদি পরীক্ষা এরকম দিয়ে দেয় দিশি থেকে দেশি, এটাকে আমরা স্বরসঙ্গতি বলবো না, এটাকে আমরা স্বরসঙ্গতি বলবো না। কেন বলতো? কারণ এটা উল্টো হয়ে গেল। আমরা কিন্তু কখনো কাছের জিনিস ছেড়ে কখনো দূরে যেমন যাই না, ঠিক তেমনি আমরা যখন কোনো শব্দ বা বর্ণ উচ্চারণ করব বা শব্দ উচ্চারণ করব, তখন কিন্তু কাছের থেকে আমরা কখনো দূরে যাব না। তাই এটা কিন্তু হবে না, দিশি থেকে কিন্তু কখনো দেশি হবে না। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের। ক্লিয়ার? আবার দেখো এবার কি বলছে,
তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে। খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল, তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। চলো দেখো নেক্সট দেখো, তাহলে আমরা কিন্তু আদি স্বরসংগতি বুঝে গেলাম, ঠিক আছে, আদি স্বরসংগতি বুঝে গেলাম। এবার আমরা পড়বো কি মধ্য স্বরসংগতি। দেখো আমি যেটা তোমাদেরকে বলে দিলাম ওইভাবে পড়তে যাও না, তাহলে গুলিয়ে যাবে। জাস্ট তোমরা শুধু পরীক্ষায় মাথায় রাখবে, যদি কারের পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো, স্বরসংগতি। এত কিছু ডিটেলস তোমাদের তো পরীক্ষা আসবে না, বুঝতে পেরেছো? এবার দেখো মধ্য স্বরসংগতি। দেখো এখানে আছে কি নিকাশ, এই যে আকার, এই আকারটা দেখো একারে হয়েছে, অর্থাৎ কোনো একটা শব্দের মিডিলে পরিবর্তন। আবার দেখো বিলাতি, এই বিলাতিটা পরিবর্তন হয়েছে কিসে, বিলিতিতে। এই বিলাতিটা পরিবর্তন হয়েছে বিলিতি, অর্থাৎ আকারটা হর্ষইকারে পরিবর্তন হয়েছে। এটাকে বলছে কি মধ্য স্বরসংগতি। তারপর নিচের দিকে যদি আমরা চলে আসি, আমরা দেখতে পাবো যে অন্তঃস্বরসংগতি মানে শেষের দিকে। যেমন দেখো তিনটা, এই তিনটাকে যদি করি হয়ে গেল কি তিনটে। এই আকারটা কিন্তু কিসে পরিবর্তন হয়েছে, একারে। আবার দেখো ধুলা, ধুলা থেকে কি হয়েছে ধুলো, এই আকারটা কিসে পরিবর্তন হয়েছে, ওকারে। তাহলে বুঝতে পেরেছো? অর্থাৎ এগুলো দেখো শব্দের লাস্টের জিনিসটা কিন্তু পরিবর্তন হয়েছে, তাই এগুলোকে বলছে অন্তঃস্বরসংগতি। ক্লিয়ার সবার? তাহলে স্বরসংগতি বলতে কি বোঝায়, স্বরসংগতি বলতে বোঝাচ্ছে স্বরের পরিবর্তনকে, বুঝতে পেরেছো? তাহলে স্বরের পরিবর্তনকে আমরা কি বলবো, স্বরসংগতি। ক্লিয়ার সবার? এবার নেক্সট দেখো অপিনিহিতি। অপিনিহিতি জিনিসটা বোঝো। অপিনিহিতি বলতে বোঝাচ্ছে শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে হর্ষইকার বা হস্যুকার যুক্ত থাকলে সেটি পূর্বে উচ্চারণ হওয়ার রীতি। মানে কি বললাম দেখো, ধরো কোনো একটা শব্দ আছে, ঠিক আছে, কোন একটা শব্দে ধরো এই হর্ষইকার আছে আর কি আছে, এই হস্যুকার আছে, ঠিক আছে। তাহলে এই হর্ষইকার আর এই হস্যুকার ধরো কোনো একটা বর্ণের সঙ্গে যুক্ত আছে, সেটা কিসে পরিণত হবে, এই হর্ষইকার আর কিসে পরিণত হবে, হস্যুকার। এইগুলোকে আমরা কি বলবো, অপিনিহিতি। দেখো উদাহরণ দিলে আরো জিনিসটা বুঝতে পারবে। তাহলে অপিনিহিতি কি বলছে, শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে হর্ষইকার বা হস্যুকার যুক্ত থাকলে সেটি পূর্বে উচ্চারণ হওয়ার রীতিকে কি বলছে, অপিনিহিতি। এই জিনিসটা আমরা এবার উদাহরণ দিয়ে জিনিসটা ভালো করে বুঝে নেব। ওকে চলো দেখো, তাহলে বুঝতে পারলে, তাহলে শব্দের মধ্যে যদি হর্ষইকার বা হস্যুকার থাকে কোনো যুক্ত হিসাবে, সেটা কিন্তু এই যে বর্ণ, এই বর্ণতে কিন্তু পরিবর্তন হয়ে যায়, হর্ষইকার আর এই হস্যুকার। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আমরা যখন ধ্বনি মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম, ঠিক আছে, তখন বলেছিলাম এগুলো হচ্ছে কার বর্ণ, হর্ষইকার হস্যুকার এগুলো কার বর্ণ, আর এগুলো হচ্ছে বর্ণ। তাহলে কার বর্ণ যখন বর্ণতে পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলবো, অপিনিহিতি। দেখো উদাহরণ দেখো, এখানে উদাহরণটা দেখো, এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো আজি। দেখো এখানে কি আছে, আজি, এই শব্দটা কি আছে, আ, তাই তো, আ বর্গীয় জয় হচ্ছে আজি। এই আজি থেকে কি হচ্ছে দেখো, আইজ, আ হর্ষই বর্গীয় জ। দেখো এই যে হস্যিকার,
এই হস্যিকাটা কিসে পরিবর্তন হয়ে গেল? হস্যইকার। দেখো আ হস্যই বর্গীয় জ, আইজ। আবার দেখো কালি, কালি থেকে হয়ে গেল কি কাইল। এই হস্যইকারটা, এই যে হস্যইকার, এই হস্যইকারটা এই হস্যইতে পরিবর্তন হলো। আবার দেখো সাধু থেকে সাউদ, কিন্তু সয়াকার আছে ধয় হস্যু, সাধু থেকে কি হলো সাউদ, সয়াকার হস্যু ধ। এই এই যে হস্যকারটা হস্যুতে পরিবর্তন হলো। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো কিন্তু অপিনিহিতি। আবার দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখো, এটা স্টার চিহ্ন দিয়ে মাথায় রাখো, এটা একটা পয়েন্ট। বলছে জ, উন্তুস জ যখন পরবর্তী ব্যঞ্জনে জ ফলা রূপে যুক্ত হয়, তাহলে কি বলছে? উন্তুস জ যখন পরবর্তী ব্যঞ্জনে জ ফলা রূপে যুক্ত হয় তখন এই ধ্বনির আগমন ঘটে। কি বলছে? ভালো করে জিনিসটা বোঝো। বলছে উন্তুস জ যখন পরবর্তী ব্যঞ্জনে জ ফলা রূপে যুক্ত হয় তখন হস্যই ধ্বনির আগমন ঘটে এবং জ ফলা যুক্ত বর্ণটি ডবল হয়ে যায়। বুঝতে পারলে জিনিসটা কি? বুঝতে পারলে না তো? একটা উদাহরণ দিই, তাহলে কিন্তু জিনিসটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো দেখো আমি ধরো একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, সিম্পল উদাহরণ। উদাহরণটা আমার লেখা হয়নি পিডিএফ এ, তোমাদেরকে বলে দিতে হবে। দেখো আমি ধরো একটা শব্দ লিখলাম কি কান্না, কি লিখলাম? লিখলাম ধরো কন্যা, ঠিক আছে? দেখো এই শব্দটা কি লিখেছি? কন্যা। দেখো ক দন্ত ন এ উন্তুস জ, এটা তো উন্তুস জ তাই না? এই যে এটা কি হচ্ছে? এটা তো উন্তুস জ, যেটা আমাদের জ ফালা হিসেবে যুক্ত আছে। আচ্ছা দেখো বলছে জ যখন পরবর্তী ব্যঞ্জনে, এই যে জটা কি হচ্ছে? পরবর্তী ব্যঞ্জনে যখন জ ফালা রূপে যুক্ত হয় তখন এই হস্যই ধ্বনির আগমন ঘটে। তাহলে হস্যই ধ্বনির আগমন মানে কি? কি হবে? দেখো এই হস্যই ধ্বনির আগমন হলে কি হবে? কইন্না, ক হস্যই দন্ত নয় আকার, দন্ত নয় আকার। কেন দন্ত নয় আকার, দন্ত নয় আকার হলো? দেখো লেখা আছে তখন এই ধ্বনির আগমন ঘটে এবং উন্তুস জ ফলা যুক্ত বর্ণটি ডবল হয়ে যায়। দেখো দন্ত উন্তুস জ ফলা কার সঙ্গে যুক্ত ছিল? দন্ত নয়ের সঙ্গে যুক্ত ছিল, তাই এটা কিন্তু ডবল হয়ে গেল, দন্ত নয় নয় হয়ে গেল। এটাকে আমরা কি বলবো? এইটাকেও আমরা কি বলবো? বলো অপিনিহিতি। বুঝতে পেরেছো? তাহলে এই যে হস্যই ধ্বনির আগমন ঘটছে বলে এটাকে আমরা কি বলবো? অপিনিহিতি। আর একটা উদাহরণ দেখো, দেখো আর একটা উদাহরণ দিই, তাহলে আরো জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ধরো আর একটা আমি উদাহরণ দিলাম যে সত্য, স তয়া ফেলা সত্য। তাহলে এটা কি হবে বলো, নিজেরাই বলো। তাহলে কি হবে? দেখো দন্ত স কি হবে? হস্যই, আর স হস্যই আর তয় তয় সত্য। বুঝতে পেরেছো? স হস্যই তয় তয় সত্য। আরেকটা উদাহরণ দিই আমি, ধরো কাব্য, ঠিক আছে? তাহলে কাব্য থেকে কি হবে? কয়াকার, ওকে, কয়াকার হস্যাই ব ব, ঠিক আছে? বা বয়ে বয়ে কাব্য। বুঝতে পেরেছো? তাহলে কি বলছে? কিন্তু জ যখন পূর্ববর্তী ব্যঞ্জনে জফলা রূপে যুক্ত হয় তখন হস্যই ধ্বনির আগমন ঘটে এবং জফলা যুক্ত বর্ণটি ডবল হয়ে যায়। ওকে, এইটাকেও আমরা কিন্তু অপিনিহিতি বলবো। সবার ক্লিয়ার হয়েছে? তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমরা হাতে আর বেশি সময় নেই। তো তোমরা যারা কিন্তু রেগুলার প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের যে ব্যাচে যে পেড ব্যাচ রয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এখানে প্রত্যেকটা ক্লাস তোমরা লাইভ ক্লাস করতে পারবে। সঙ্গে সঙ্গে তোমাদের কোনো ডাউট থাকলে সেই ডাউটটাকে তোমাদের সমাধান করা হবে। রেকর্ডিং ক্লাসও তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকছে তোমাদের পিডিএফ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এমসিকিউ কোশ্চেন থাকছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ থাকছে, সঙ্গে থাকছে তোমাদের রেগুলার মক টেস্ট, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেগুলার মক টেস্ট থাকছে, সঙ্গে থাকছে তোমাদের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা কিন্তু যারা অ্যাডমিশন নিতে চাইছো এই 9647300217 এই নাম্বারে ফোন করো। এখানে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা হবে, সিটেট অন্যান্য রাজ্যের প্রশ্নগুলো, অল সাবজেক্ট অ্যানালাইসিস, প্রত্যেকটা সাবজেক্টকে ডিটেলসে পড়ানো হবে। টপিক ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ, একদম সিলেবাস ওয়াইজ ডেলি লাইভ ক্লাস, সঙ্গে থাকছে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস দুটোই। আমাদের ক্লাসের টাইম টেবিল হচ্ছে রেগুলার 8টা বেজে 30 মিনিট,
প্রতিদিন 8টা বেজে 30 মিনিট ক্লাসের টাইম। সপ্তাহে আমাদের প্রতিদিন ক্লাস থাকছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো ক্লাসের জন্য 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এছাড়াও তোমরা যদি মনে করো যে শুধুমাত্র তোমরা মক টেস্ট দিতে চাইছো, মক টেস্টের জন্য আমাদের ব্যাচ আছে শুধুমাত্র 100 টাকা। শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে এক্সাম পর্যন্ত। এর বিনিময়ে তোমরা কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? এছাড়াও তোমরা যদি মনে করো যে ক্লাসের নোটসগুলো আমি বাই করতে চাই, তবুও পারবে। প্রত্যেকটা ক্লাসের নোটসের জন্য টোটাল তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। টোটাল 250 টাকাতে তোমরা 5টা সাবজেক্টের নোটস পেয়ে যাবে। ওকে, আরো বিশদ বিবরণের জন্য তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো 9647300217। চলো নেক্সট, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের অভিশ্রুতি। অভিশ্রুতি জিনিসটা কি বোঝো, ঠিক আছে? বা অভিশ্রুতি কাকে বলে সেই জিনিসটা বোঝো। বলছে অভিশ্রুতি কি বলছে দেখো, বলছে শব্দের পরিবর্তনের কমপক্ষে 3টি রূপ থাকবে। কি বলছে? এর আগে আমরা কি পড়লাম দেখো, এর আগে আমরা প্রত্যেকটাতে 2টো করে রূপ। দেখো এই জায়গাটা দেখো ভালো করে, এখানে কটা রূপ পেয়েছি? 2টো পেয়েছি, 2টো। আবার দেখো এখানে কটা রূপ পেয়েছি? 3টে থেকে 3টে, 2টো। এখানে 2টো, এখানে 2টো। কিন্তু অভিশ্রুতির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অভিশ্রুতির ক্ষেত্রে মিনিমাম 3টে। কটা বললাম? মিনিমাম 3টে। দেখো আজি, আইজ, আজ, কালি, কাইল, কাল। জিনিসটা বোঝো। তাহলে এখানে পরিবর্তন কি হচ্ছে? প্রথমে হবে অপিনিহিতি। ভালো করে দেখো, তাহলে অপিনিহিতি, এই যে কালি, কালি থেকে হলো কি কাইল, এটা অপিনিহিতি। কারণ দেখো এখানে আকারে পরিবর্তন হচ্ছে। এই যে দেখো মানে অপিনিহিতি, এই যে হস্যইকার, হস্যইকারটা হস্যইতে পরিবর্তন হয়েছে, অপিনিহিতি। আর অপিনিহিতি থেকে কি হলো? অভিশ্রুতি। বোঝা গেল? তাহলে মূল শব্দ থেকে অপিনিহিতি। তাহলে কি বলছে দেখো, এটা লিখে রাখো, মূল শব্দ। তাহলে মূল শব্দ থেকে কি হবে? অপিনিহিতি। তারপরে কি হবে? অভিশ্রুতি। বোঝা গেল? তাহলে অভিশ্রুতির ক্ষেত্রে মূল শব্দ, অপিনিহিতি, তারপর হবে আমাদের অভিশ্রুতি। ক্লিয়ার সবার? আবার দেখো এখানে বলেছে মিনিমাম 3টে। এখানে দেখো কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টা আছে। আসিয়া, আইসা, এইসে, এসছে, এসে। কত রকম পরিবর্তন হয়েছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? অভিশ্রুতি। বোঝা গেল? যখন ধ্বনি পরিবর্তনের একাধিক রূপ থাকবে, অর্থাৎ মিনিমাম 3টে রূপ থাকবে, সেটাকে আমরা কি বলবো? অভিশ্রুতি। ক্লিয়ার সবার? চলো নেক্সট আমরা যেটা পড়বো বর্ণ বিপর্যয়। বর্ণ বিপর্যয়টা খুবই সহজ। ধরো আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে হবে। ধরো এখানে আছে এ, এখানে আছে বি। এবার কি হবে? এখানে হবে বি, এখানে হবে এ। মানে এই বর্ণটা এখানে যাবে, এই বর্ণটা এখানে যাবে। অর্থাৎ বর্ণের বিপর্যয়। বিপর্যয় মানে কি? উলট পালট হয়ে যাওয়া। বলছি দেখো, যখন দুটি ব্যঞ্জন বর্ণ পরস্পর নিজেদের স্থান পরিবর্তন করে তাকে কি বলা হয়? বর্ণ বিপর্যয়। দেখো কি বলছে, যেমন হচ্ছে রিক্সা। দেখো বানানটা দেখো, রয়সী ক দৈতাল সহায়কার আছে। এবার কি হলো দেখো, বানানটা কি ছিল? প্রথমে রয়সী ক তালবস্যয় আকার আছে রিক্সা। এটা কি হয়েছে দেখো, হয়ে গেল রয়সী তালবস্য কয়াকার, রিস্কা। দেখো এটা ছিল কি? এই জায়গাটা ভালো করে দেখো, এই তালবস্যটা ছিল 3 নম্বরে, হয়ে গেল 2 নম্বরে। আর কটা ছিল? 2 নম্বরে, হয়ে গেল 3 নম্বরে। দেখো 2 3 ছিল, হয়ে গেল। এখানে ছিল কটা ছিল? 2 নম্বরে, কটা আসলো 3 নম্বরে। তারপর শটা ছিল 3 নম্বরে, তাহলে শটা আসলো 2 নম্বরে। মানে স্থান পরিবর্তন করলো। বুঝতে পেরেছো? আবার এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে আরেকটু। এখানে দেখো পিসাচ, এই পয়সী আছে, এখানে পয়সী। এই চটা হয়ে গেল এইখানে, আর এই তালবস্য শটা চলে গেল এইখানে, পরিবর্তন। আবার দেখো বাসক, বাসকের কি হচ্ছে? কটা চলে আসলো 2 নম্বরে, আর দন্ত শটা চলে গেল আমার 3 নম্বরে। আবার দেখো ডেক্স, এই ডেক্সের দন্ত শয়ে কয় আছে? দন্ত স ছিল, দন্ত শয়ে কয়ে, হয়ে গেল কি? কয়ে দন্ত শয়ে। বুঝতে পেরেছো? এইগুলোকে আমরা কি বলবো? বর্ণ বিপর্যয়। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? বর্ণাগম। বর্ণাগম জিনিসটা বোঝো। বর্ণাগম মানে কি? বর্ণাগম কথার অর্থ হচ্ছে বর্ণের আগমন। তাহলে বর্ণাগম কথার অর্থ কি?
কোন বর্ণের আগমন। দেখো, তাহলে বর্ণাগম মানে কি? বর্ণাগম মানে যে উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো বর্ণের আদিতে বা মধ্যে বা অন্তে কোনো বর্ণের আগমন ঘটে তাকে বলছে বর্ণাগম। তাহলে বর্ণের আগমন কোথায় কোথায় ঘটতে পারে? একটা হচ্ছে বর্ণের প্রথমে, একটা হচ্ছে বর্ণের মধ্যে, আর একটা বর্ণের শেষে। এইগুলোকে আমরা কি বলবো? বর্ণাগম। ক্লিয়ার? দেখো, এই বর্ণাগম আবার দুই প্রকার। একটা হচ্ছে কি স্বরাগম, আর একটা হচ্ছে কি ব্যঞ্জনাগম। কি বলছে? একটা বলছে স্বরাগম, আর একটা হচ্ছে কি ব্যঞ্জনাগম। তাহলে স্বরাগমটা কি? দেখো, স্বরাগমকে কি বলছে? স্বরবর্ণের আগমন। তাহলে স্বরবর্ণের আগমনকে কি বলছে? স্বরবর্ণের আগমনকে কি বলছে? স্বরাগম। দেখো, এটা আবার তিন প্রকার। 1 নাম্বার, 2 নাম্বার, আর এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার। একটা হচ্ছে কি আদি স্বরাগম, মধ্য স্বরাগম, আর আন্তঃস্বরাগম। তাহলে আদি স্বরাগমটা কি? দেখো, এইখানে বানানটা দেখো, বানানটা আছে কি স্কুল। কি আছে? স্কুল। এখানে হচ্ছে কি দন্ত শয়ে কয় হস্যুল স্কুল ছিল, তাই তো? হয়ে গেল কি হস্যাই দন্ত শয়ে কয় হস্যু ল। দেখো, তাহলে কি হলো? বর্ণের প্রথমে একটা দেখো স্বরবর্ণের আগমন ঘটছে, হর্ষই চলে আসলো। দেখো স্টেশন, বানানটা কি হলো? হর্ষই চলে এসছে, স্টেশন। আবার দেখো স্পর্ধা, হয়ে গেল কি আস্পর্ধা, আ চলে এসেছে, অর্থাৎ স্বরের আগমন ঘটেছে। তাই এগুলো কি বলবো? আদি স্বরাগম। আবার মধ্য স্বরাগমটা দেখো, বলছে মূর্ছি, মূর্ছি থেকে কি হলো? র চলে এসছে, মহেশ্বর র হচ্ছে মূর্ছি। দেখো নয়ন, নয়ন থেকে কি হয়েছে? নয়ান, এখানে আকার এসেছে। বয়ন, বয়ন থেকে কি এসছে? বয়ান, আকার এসছে। বুঝতে পেরেছো? এইগুলোকে কি বলছে? মধ্য স্বরগম। এখানে আর একটা জিনিস মাথায় রাখো, এই যে স্বরভক্তি, আমরা যে স্বরভক্তি পড়লাম, স্বরভক্তি মানে কি? যেমন ছিল মুক্তি, মহেশু কয়ে তয় হস্যি, মুক্তি। এখান থেকে কি হলো? মহেশু ক তয়সি, মুক্তি। এটাকে আমরা কিন্তু মধ্য স্বরাগম বলবো। তাহলে এটাকেও আমরা যেমন স্বরভক্তি বলতে পারি, এটাকে আমরা মধ্য স্বরাগমও বলবো। বোঝা গেল? তাহলে বিপ্রকর্ষর সমস্ত উদাহরণ হচ্ছে এই পর্যায়ে পড়ে। তাহলে সমস্ত বিপ্রকর্ষ বা সমস্ত মানে স্বরভক্তি, সমস্ত স্বরভক্তি বা সমস্ত বিপ্রকর্ষ হচ্ছে মধ্য স্বরাগম। জিনিসটা ক্লিয়ার? এবার এবার নেক্সট আমরা যেটা পড়বো অন্তঃস্বরাগম। বলছি দেখো সত্য, এই সত্য থেকে কি হচ্ছে? সত্যি। এই যে দেখো, এখানে কিন্তু হস্যিকার ছিল না, দেখো লাস্টের বর্ণটাতে হস্যিকার এসছে। আবার দেখো পথ্য, পথ্য থেকে এসছে পথি, হস্যইকার এসছে। ধন্য, ধন্য থেকে এসছে ধন্যি, এখানে দেখো হস্যইকার এসছে। বুঝতে পেরেছো? অর্থাৎ এইগুলো। আবার দেখো জমাট, জমাট থেকে হচ্ছে কি জমাটি, হস্যইকার এসছে। অর্থাৎ লাস্টের দিকে কিন্তু এক একটা স্বরবর্ণের আগমন হয়েছে। তো এটাকে আমরা কি বলবো? অন্তঃস্বরাগম। আবার দেখো বেঞ্চ, বেঞ্চ থেকে কি হচ্ছে? বেঞ্চি, অর্থ হর্ষই আগমন ঘটেছে। বোঝা গেল? তাহলে এই হলো স্বরাগম। এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি স্বরলোপ, স্বরাগমের ঠিক বিপরীত। তাহলে জিনিসটা দেখো, এটা আমি ডিটেলসে লিখিনি। ধরো পরীক্ষায় তোমাদের এটা পরীক্ষা দিয়ে দিল, ধরো পরীক্ষায় তোমাদের এটা দিয়ে দিল, ধরো বেঞ্চি, বেঞ্চি থেকে দিল বেঞ্চ। তাহলে এটা কিসের উদাহরণ? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা আনসার করবে কি স্বরলোপের উদাহরণ। তাহলে কোন ধরনের স্বরলোপ? সেটা হবে অন্তঃস্বরলোপ। দেখো প্রথমে হস্যইকার আছে, এখানে কিন্তু হস্যইকারটা চলে গেল, তাই এটাকে আমরা কি বলবো? স্বরলোপ। তাহলে এটা কি স্বরলোপ? অন্তঃস্বরলোপ। আবার দেখো, ধরো এরকম পরীক্ষা দিল, ধরো দিল তোমাদের নয়ান, নয়ান থেকে কি হলো? নয়ন। এটা কি হবে? এটা হচ্ছে মধ্য স্বরলোপ। দেখো আকার ছিল, আকারটা এখানে নেই, তার মানে স্বরটা লোপ হয়েছে, স্বরধ্বনিটা বর্ণটা লোপ পেয়েছে, তাই এটাকে বলবো আমরা মধ্য স্বরলোপ। অর্থাৎ স্বর ধ্বনির আগমনটা স্বরলোপের ঠিক বিপরীত। বুঝতে পেরেছো? এবার এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ব্যঞ্জনাগম, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির আগমন। তাহলে ব্যঞ্জনাগম মানে কি? ব্যঞ্জন ধ্বনির আগমন। দেখো বলছে শব্দের মধ্যে, শব্দের মধ্যে কি বলছে? আগমন ঘটবে। যেমন দেখো অম্ল, বানানটা দেখো অ ময়ে লয়,
কি হলো অম্ল। কিন্তু এখানে বানানটা কি হয়েছে, এখানে দেখো হয়ে গেল কি, আমি এই বানানটা যদি ভেঙে লিখি কি লিখবো, অ ম ল, তাই তো অম্ল, অ ম ল অম্ল। এই বানানটা থেকে কি হয়ে গেল, অ ময়ে বয়ে ল অম্বল। এই ব ধ্বনির আগমন ঘটলো, দেখো এখানে কিন্তু ব ধ্বনির আগমন ঘটলো, তাই এটাকে আমরা কি বলবো, ব্যঞ্জনাগম, কারণ ব ধ্বনি কি ব্যঞ্জন বর্ণ। আবার দেখো ডমরু, ডমরু থেকে কি হচ্ছে, ড ময়ে বয়ে রয়সু, দেখো এখানে ব ধ্বনির আগমন ঘটেছে। আবার দেখো বানর, বানর থেকে কি হচ্ছে বান্দর, বয়াকার দন্ত নয়ে দয়, এখানে দয়ের আগমন ঘটেছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ব্যঞ্জনাগম, অর্থাৎ মধ্য ব্যঞ্জনাগম। বোঝা গেল? তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল, তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো, 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার 2 নম্বর দেখো শব্দের শেষে, দেখো নানা, নানা থেকে কি হচ্ছে নানান, এখানে দন্ত ন যুক্ত হয়েছে, তাহলে দন্ত নয়ের আগমন ঘটলো। আবার দেখো সীমা, সীমা থেকে কি হলো সীমানা, এই দন্ত নয় আকার আগমন ঘটলো। অর্থাৎ এগুলো কি, এগুলো এক একটা ব্যঞ্জন বর্ণ, তাই এগুলোকে বলবো আমরা ব্যঞ্জন বর্ণের আগমন। ক্লিয়ার? এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি, সমীভবন বা সমীকরণ। দেখো সমীভবন বা সমীকরণ কাকে বলে আমরা দেখে নিই। বলছে শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জন বর্ণ যদি একটি ব্যঞ্জন বর্ণতে পরিবর্তিত হয় বা একই বর্গের দুটি ব্যঞ্জন বর্ণে পরিবর্তন হয়, তাকে কি বলছে, সমীভবন বা সমীকরণ। তাহলে সমীভবন বা সমীকরণ বলতে কি বোঝায়, ধরো কোনো একটা শব্দ রয়েছে, সেই শব্দের দুটো ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেই দুটো ব্যঞ্জন বর্ণ দুই রকম ছিল, হয়ে গেল এক রকমের, সেটাকে আমরা কি বলবো, সমীভবন বা সমীকরণ। যিনি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। দেখো প্রথমে দেখো কি ছিল, ধর্ম, এই উদাহরণ দেখো ছিল কি ময়রে ধর্ম, হয়ে গেল কি, এখানে এটা যদি আমি ভেঙে লিখি কি লিখবো, ধ র ম ধর্ম, তাই তো। এটা কি হয়ে গেল, এটা পরিবর্তন হয়ে গেল কি, ধ ময়ে ময় ধম্ম। বুঝতে পারছো? দেখো এই র ধ্বনিটা কিসে পরিবর্তন হয়ে গেল, ম ধ্বনিতে। তার মানে এখানে কি বলেছিল, বলেছিল শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জন বর্ণ যদি একটি ব্যঞ্জন বর্ণতে পরিবর্তন হয়ে যায়, তাকে কি বলছে, সমীভবন বা সমীকরণ। দেখো তাহলে দুটো ব্যঞ্জন বর্ণ কি ছিল, একটা র একটা ম, একটা ধ্বনিতে পরিবর্তন হয়ে গেল, কিসে পরিবর্তন হলো, ময় ময়, তাহলে এগুলোকে আমরা বলবো সমীভবন। আবার দেখো চন্দন, এই যে চন্দন, চ দন্ত নয়ে দয়ের চন্দন, এটা কি হচ্ছে, এই যে দ, দেখো চ দন্ত ন দ দন্ত ন, চন্দন যদি ভাঙি এটা কি হয়ে গেল, হয়ে গেল চ দন্ত ন দন্ত ন দন্ত ন চন্দন। দেখো এই যে দটা, এই দটা কেটে দন্ত ন হয়ে গেল। বুঝতে পেরেছো? এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো সমীভবন বা সমীকরণ। বুঝতে পেরেছো জিনিসটা? ক্লিয়ার? বলো, কার যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানাও। আবার একটা উদাহরণ দেখো, এখানে একটা উদাহরণ দেখো, এই উদাহরণটা কি আছে, বড় ঠাকুর, বড় ঠাকুর থেকে আছে কি বড় ঠাকুর। দেখো এই ডায়মন্ড বা ডয়ের শূন্য র, এই ডয়ের শূন্য রটা কিসে পরিবর্তন হয়েছে, দেখো টয়ে পরিবর্তন হয়েছে। কি বলা হয়েছিল এখানে, দেখো বলা হয়েছিল, বলছে শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জন বর্ণ যদি একটি ব্যঞ্জন বর্ণতে পরিবর্তন হয় বা একই বর্গের, দেখো একই বর্গের দুটি ব্যঞ্জনে। এবার দেখো এখানে দেখা গেল বাকিগুলো, দেখো দন্ত নয় নয় হয়েছে, এখানে ময়ে ময়ে হয়েছে, কিন্তু এখানে দেখো ডয়ের শূন্য র,
ডয়ের শূন্য রটা কিন্তু টয়ে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এখানে কি ছিল, এখানে বর্ণটা কি ছিল ভালো করে দেখো, এখানে শব্দটা ছিল আমাদের বর্ণটা ছিল বড় ঠাকুর, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল আগেকার নিয়ম অনুযায়ী, ব ঠয়ে ঠয়ে আকার কহেসুর ঠাকুর, বট ঠাকুর হওয়ার কথা ছিল, কিন্তু বট ঠাকুর না হয়ে কি হয়ে গেল, বট ঠাকুর, ব ট হয়ে গেল বট ঠাকুর। কেন, কারণটা কি দেখো, কারণ আমি এর আগের নিয়মে বলেছিলাম, তাহলে হতে পারে কি একই বর্ণে পরিবর্তন হতে পারে বা একই বর্গের দুটো বর্ণ হতে পারে। দেখো ডয় শূন্য র আর এই যে ট একই বর্গের বর্ণ, তাই তো, তাই এইগুলো হচ্ছে সমীভবন। আর দুটো পয়েন্ট আছে, তারপর আমরা এমসি করব। চলো নেক্সট দেখো বিষমী ভবন। তাহলে বিষমী ভবনটা কি বলছে, গ্রাম্য উচ্চারণে শব্দ মধ্যস্থ দুটি সমবর্ণের মধ্যে যে কোনো একটি ব্যঞ্জন বর্ণ অন্য বর্ণে পরিবর্তন হলে তাকে কি বলা হয়, বিষমী ভবন। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, সমীভবন বা সমীকরণের ঠিক বিপরীত। যেমন দেখো এখানে কি ছিল, লাল, দেখো ঠিক বিপরীত, লালটা কিসে পরিবর্তন হয়ে গেল, নালে। দেখো তাহলে আগে কি ছিল, আগে ছিল দন্ত নয়াকার ল, নাল, নাল থেকে কি হলো, এই নাল থেকে যদি লাল হয়, নাল থেকে যদি লাল হয় তাকে আমরা কি বলবো, সমীভবন। দেখো দন্ত নয়াকার ল নাল ছিল, হয়ে গেল কি লয়াকার ল লাল, সমীভবন, মানে একই বর্ণ হয়ে গেল। কিন্তু এখানে ছিল কি লয়াকার ল লাল, দন্ত নয়াকার হয়ে গেল, মানে আগের জিনিসটা উল্টো, বুঝতে পেরেছো। আবার দেখো শরীর, তাহলে স রয় দীর্ঘ র, শরীর, শরীর থেকে হয়ে গেল কি শরীর, এটাকে বলবো আমরা বিষমী ভবন। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম, তাহলে স রয়ে দীর্ঘি ল, শরীর, শরীর থেকে হয়ে গেল কি, তাহলে স রয়ে দীর্ঘি র, শরীর, তখন কিন্তু হয়ে যাবে কি, এটা হচ্ছে আমাদের সমীভবন। কিন্তু যদি পরীক্ষা আসে তাহলে স রয় দীর্ঘি র, শরীর থেকে শরীর, তখন হবে কি বিষমী ভবন, মানে সমু ভবনের ঠিক বিপরীত, এটাকে বলছে বিষমী ভবন। বোঝা গেল। এবার বর্ণদত্তটা দেখো, বা বর্ণদ্বিত্ব। বর্ণদ্বিত্বটা কি, আমরা কোনো শব্দ বা কোনো মানে শব্দ উচ্চারণ করার সময় সেটাকে জোর দেওয়ার জন্য আমরা বর্ণদ্বিত্ব বলি। যেমন দেখো আমরা কি লিখি, সকাল, স কয়াকাল ল, সকাল, কিন্তু আমরা যখন জোর করে কথাটা বলি তখন কি বলি, সকাল, স কয়াকার কয়াকাল ল, সকাল। তাহলে এগুলোকে কি বলছে, বর্ণদ্বিত্ব, অর্থাৎ একটা বর্ণ ডবল হয়ে গেল। আবার দেখো সবাই, হয়ে গেল কি সবাই, বয়া বয়াকার হয়ে গেল। আবার দেখো কি রয়েছে, আবার বলছে দেখো পাকা, হয়ে গেল কি পাক্কা, পয়াকার কয়াকার পাকা, হয়ে গেল কি পয়াকার কয়াকার কয়াকার পাক্কা। তাহলে এগুলোকে আমরা কি বলবো, বর্ণদ্বিত্ব, অর্থাৎ কোন বর্ণের ডবল উচ্চারণ, সেটাকে আমরা কি বলবো, বর্ণদ্বিত্ব। ক্লিয়ার সবার। তো আজকে আমাদের এই পর্যন্ত থাক, এমসিকিউ গুলো আজকে করাচ্ছি না, ঠিক আছে, কালকে তোমাদের এমসিকিউ গুলো আমি করিয়ে দেবো, কারণ অনেকগুলো এমসিকিউ আছে, ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে। তো আগে তোমরা থিওরিটা ভালো করে জেনে নাও, এখানে প্রচুর কিন্তু এমসিকিউ রয়েছে, প্রচুর এমসিকিউ। আমি কিন্তু এইভাবেই তোমাদেরকে যারা ইউটিউব, আজকে যদি ইউটিউবে ক্লাস হচ্ছে, আমাদের ব্যাচ কোর্সে কিন্তু লাইভ ক্লাস হয় টিচমিট অ্যাপের মাধ্যমে, সেখানে সরাসরি তোমরা আমাদের সঙ্গে কথা বলতে পারবে, পড়তে পারবে, তোমাদের কোনো ডাউট থাকলে সে ডাউটের ক্লিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু করতে পারবে। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা অবশ্যই আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ক্লাসের টাইম রেগুলার 8টা বেজে 30 মিনিট। এখানে তোমরা পাচ্ছ রেগুলার মক টেস্ট থাকছে তোমাদের, সঙ্গে থাকছে তোমাদের ক্লাসের পিডিএফ, ঠিক আছে। সঙ্গে তোমরা যদি কেউ মক টেস্ট বাই করতে চাও ক্লাস না করে, সেটাও করতে পারো। কেউ যদি মনে করো যে শুধুমাত্র পিডিএফ গুলো বাই করবো, সেটাও তোমরা করতে পারো। সমস্ত ডিটেলস এর জন্য তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো 9647300217। ওকে, থ্যাংক ইউ।